और हाँ, गंगा जी यहाँ बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं, अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। देशेर सबचेয়ে জনপ্রিয় মুখ্যমন্ত্রী কিংবা দেশের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রীর তালিকা, যেখানে চোখ রাখুন 2025-এর বিহার নির্বাচন যে ন্যারেটিভ তৈরি করে দিল এই দেশের স্বাধীনতার পর তা আর কখনো দেখা যায়নি। ভোটাররা এত বিপুল সংখ্যায় ভোট দিয়েছেন এবং সেই ভোটের সূত্রে যেই জনাদেশ সামনে এসেছে তা রাজ্য বা জাতীয় যে কোনো স্তরের নির্বাচনে সব রেকর্ড ভেঙে দিয়েছে। কোয়ালিশনের যুগে কোনো জোটের সব সহযোগী দলের জয়ের স্ট্রাইক 82 থেকে 90% ঘরে ঘোরাফেরা করছে। ভারতে এর আগে এমন নজির তৈরি হয়নি, কিন্তু এবার বিহারে সেটাই হয়েছে। বিহারের মতন রাজ্যে যেখানে জটিল জাতপাতের সমীকরণ নির্ণায়ক ফ্যাক্টর ছিল এত বছর ধরে, সবকিছু ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। थोड़े संस्कारी हैं जी, हाँ हम बिहारी हैं जी। ये किसका सिग्नेचर है? हमारे देश के यशस्वी प्रधानमंत्री जी ने जो गमछे का सम्मान किया। आपके पास हो ना, तो जब वो आएंगे ना, अरे जाति की दीवार टूटी बिहार के आभारी हैं जी। सब लोग मिलके कहेंगे हाँ हम बिहारी हैं जी, थोड़े संस्कारी हैं जी। अरे दिल्ली वाले मिलके बोलो हम बिहार के आभारी हैं जी। নেহেরু জয়ন্তীর দিন বিহারের ফলাফল বলে দিল বিরোধী শিবির আসলে কতটা ছিন্ন ভিন্ন, ক্ষমতার বাস্তুতন্ত্রের সামনে কতটা অসহায়। অ্যাক্সেস মাই ইন্ডিয়ার মতন সমীক্ষক সংস্থা তাদের এক্সিট পোলে যেখানে আরজেডিকে বৃহত্তম দল হয়ে উঠতে পারে বলে ইঙ্গিত দিয়েছিল, তারা পেয়েছে মাত্র 25টি আসন, মানে কোনো মতে বিরোধী দলের তকমা টিকিয়ে রাখতে পেরেছে। এর বাইরে আছে বামপন্থী সিপিএম, অতি বাম, এক দল মাত্র একটি, অন্য দল 2টি আসন পেয়েছে। আছে কংগ্রেস, আছে জাতপাতের সমীকরণ সামলানো মহাজোটের নেতা। ভোটের আগে জোটের তরফে যাকে উপমুখ্যমন্ত্রীর মুখ হিসেবে তুলে ধরা হয়েছিল সেই মুকেশ সাহানির মাঝি মোল্লাদের দল। সর্বোপরি মন্ডল রাজনীতির বড় মুখ লালু প্রসাদের ছেলে তেজস্বী যাদব সবাইকে দুর্মুষ করে দিয়েছে শাসকের সর্বশক্তি। বিজেপি নীতিশ জোটের এই জয়কে শুধুমাত্র মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা করে পৌঁছে দেওয়ার ফল, কিংবা বিহারি জনতা জঙ্গলরাজের প্রত্যাবর্তনকে প্রত্যাখ্যান করেছে। এতটা সরলভাবে ব্যাখ্যা করলে সরলীকরণ হবে। 243-এর মধ্যে 202টি আসন নিয়ে ক্ষমতার প্রত্যাবর্তন, 83% বেশি স্ট্রাইক রেট নিয়ে বিজয়ের উল্লাস, জনাদেশকে শিরোধার্য করেও বলতে হচ্ছে এমন চোখ ধাঁধানো সাফল্যের পেছনে অনেক প্ল্যান, অনেক যোজনা থাকে। তাহলে কি সত্যি বিহারের ভোটের বার্তা গোটা দেশের জন্যই অত্যন্ত স্পষ্ট? এমন অবস্থায় হাতে তামা তুলসী নিয়ে বিরোধী শিবিরকে মানতেই হবে। নরেন্দ্র মোদীকে নির্বাচনে হারানো এখন শুধু কঠিন নয়, প্রায় অসম্ভব। বিহারে যে ধরনের প্রকাশ্য নির্বাচনী কৌশল চোখে পড়েছে, তারপর প্রশ্ন একটাই, বিরোধী দলগুলো আর কি করবে? কোথায় গিয়ে আশ্রয় নেবে? তাদের বহুদিনের রাজনীতি যেন এক লহমায় খসে পড়েছে, আর দেশের রাজনৈতিক মানচিত্র এক নতুন মোটা চুনের রেখা টেনে দিয়েছে। এই ফলাফল, যার অর্থ স্পষ্ট, মোদীকে কেন্দ্র থেকে সরানো তো বটেই, রাজ্য স্তরেও হারানো আজ ভয়ানক কঠিন। এই দেশে আগামী 4 বছর যত রাজ্যে যত নির্বাচন হবে, সেখানে বিরোধীরা খড়কুটোর মতন কতটা ভেসে যায়, কতটা ভেসে যেতে পারে, এখন থেকে হয়তো তারই প্রতীক্ষা শুরু হলো। অথচ রাস্তা খুব মসৃণ ছিল না। গত 20 বছর ধরে বিহারে নীতিশ কুমার, 11 বছর ধরে কেন্দ্রের নরেন্দ্র মোদী। বিহারের ফলাফল বুঝিয়ে দিল অ্যান্টি ইনকামবেন্সি বলে কথাটা রাজনীতির অভিধান থেকে আস্তে আস্তে মুছে যাবে। বিহারের তরুণ প্রজন্মের মধ্যে বেকারত্ব, কলকারখানার অভাব, পরিযায়ী শ্রমিকের সমস্যা,
এগুলো কোনো ফ্যাক্টরি হলো না, যেন জাদু। সব ভোট চলে এলো শাসকের ঝুলিতে। ৩৫ বছর ধরে যে জটিল জাতপাত ভিত্তিক সমীকরণে বিহারের রাজনীতি দাঁড়িয়েছিল, তাও কার্যত ভেঙে খান খান। মুসলিম যাদব বা MY জোট, যা একসময় আরজেডির অস্ত্র ছিল, সেটাও ভেঙে চুরমার হলো। যেখানে আরজেডি প্রতিদ্বন্দ্বিতা করেছে, সেখানেই কেবল মুসলিম নয়, যাদব ভোটও অস্বাভাবিকভাবে সরে গেছে। পিছিয়ে পড়া শ্রেণীর ভোট ব্যাংকও এবার খোলাখুলিভাবে মোদির পাশে গিয়ে দাঁড়িয়েছে। জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেন, মহিলাদের সঙ্গে তরুণরাও NDA কে ভোট দিয়েছেন। বিহারে এক নতুন MY সমীকরণ তৈরি হয়েছে, যার অর্থ মহিলা এবং ইউথ ভোট ব্যাংক, তারাই NDA কে জিতিয়ে দিয়েছে। सकारात्मक MY माय फॉर्मूला दिया, ये है महिला और यूथ। आज बिहार देश के उन राज्यों में है जहां सबसे ज्यादा युवाओं, और इसमें हर धर्म, हर जाति, उनकी इच्छा, उनकी आकांक्षा और उनके जंगल राज वालों के पुराने सांप्रदायिक माय फॉर्मूले को पूरी तरह ध्वस्त कर। বিহারের দারিদ্র্য, বেকারত্ব, অনাহার এমন চিরাচরিত ইস্যুগুলোও এই লড়াইয়ে কোনো গুরুত্বই পায়নি। স্বাধীনতার পর প্রথমবার ক্ষমতাসীনদের পক্ষে এমন প্রবল বিস্ফোরক ঢেউ দেখা গেল, যা অতীতে কখনো হয়নি। এই ম্যান্ডেটের সামনে আরজেডি তাদের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে নিম্ন স্তরে নেমে এসেছে। 2014 লোকসভায় যেমন কংগ্রেস 10% আসন না পেয়ে বিরোধী নেতার পদটুকুও হারিয়েছিল, বিহারে আরজেডির অবস্থা তার থেকে 2 ইঞ্চি ভালো। 25টি আসন পেয়ে কান ঘেঁষে তারা বিরোধী দলের তকমাটুকু বাঁচিয়ে রাখতে পেরেছে মাত্র। একই সঙ্গে বিহারে ভেঙে পড়েছে সেই উত্তরাধিকার রাজনীতি, যা এতদিন দেশের বহু রাজনৈতিক পরিবারের ভিত্তি ছিল। বিহারে যা স্পষ্ট দেখা যাচ্ছে তার প্রতিফলন এবার দেশ জুড়েই দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। লালু প্রসাদের উত্তরাধিকার বহনকারী আরজেডি যখন এই স্রোতে ভেসে গেল, তখন বুঝতে অসুবিধে নেই, এই সারিতে দাঁড় করালে একে একে সব রাজ্যেই একই ছবি ধরা দেবে। বিহারে মূলত এক নতুন সূচনা হলো, এমন এক সূচনা যেখানে বিরোধী শক্তি কার্যত উধাও, তাদের রাজনৈতিক স্বর নিঃশেষ। এই প্রবল জনাদেশের সামনে কোনো বিতর্কই টিকে থাকতে পারে না। গণতন্ত্রের পরিচয় যদিও নির্বাচন, কিন্তু যখন ভোটে 90% স্ট্রাইক রেটের ধারায় কেউ জিততে থাকে, তখন অতীত, ইতিহাস সবকিছুই মুহূর্তে খারিজ হয়ে যায়। বিহারের নির্বাচন এটাই স্পষ্ট করেছে, অথচ সেই সত্য উচ্চারণের সাহসও দেখাতে পারেনি। বলতে পারছে না যে দেশের বর্তমান সিস্টেমের সামনে আজ বিজেপি বা NDA কে হারানো তাদের পক্ষে এবার থেকে অসম্ভব হয়ে উঠল। এখন কোথায় গিয়ে দাঁড়াবে তাদের রাজনীতি? কিভাবে দাঁড়াবে? এই নির্বাচনে তথাকথিত নির্বাচনী বিশেষজ্ঞরাও চূড়ান্ত ব্যর্থ। ভোটের খেলাটা বোঝার চেষ্টা করুন। আরজেডির ভোট মাত্র 0.35% কমেছে। আবার বলছি, আরজেডি গতবারের চেয়ে মাত্র 0.35% ভোট কম পেয়েছে এবার, কিন্তু তাদের আসন কমেছে 50টি। 75 থেকে লাট খেয়ে সরাসরি 25-এ। গতবারও আরজেডি 144টি আসনে লড়েছিল, 75টি আসনে জয়ী হয়ে বৃহত্তম দল হয়েছিল। তাদের জয় স্ট্রাইক রেট ছিল 52%, সেখানে এবার তাদের স্ট্রাইক রেট মাত্র 17.36%। এবার অন্যদিকে কল্পনা করুন, বিজেপির ভোট মাত্র 0.61% বেড়েছে, অথচ তাদের আসন বেড়েছে 15টি। গতবার 110টি আসনে লড়ে বিজেপি 67.27% স্ট্রাইক রেট নিয়ে জিতেছিল 74টি আসন। এবার 101টি আসনে লড়ে গতবারের চেয়ে মাত্র 0.61% বেশি ভোট পেয়ে 89টি আসনে জয়, 90%-এর ওপর স্ট্রাইক রেট। গতবার বিজেপি পেয়েছিল 19.46% ভোট, এবার পেয়েছে 20.07%। এবার আসুন জেডিইউ শিবিরে। গতবার 115টি আসনে লড়াই করে মাত্র 43টি আসনে জিতেছিল নীতিশের দল, স্ট্রাইক রেট ছিল 37.5%। গতবারের চেয়ে এবার তাদের ভোট বেড়েছে মাত্র 3%, অথচ আসন বেড়েছে সরাসরি 42টি। 37.5 স্ট্রাইক রেট থেকে এবার তাদের স্ট্রাইক রেট 82%-এরও বেশি।
গতবার 15.39% ভোট পেয়ে জেডিইউ পেয়েছিল 43টি, এবার 19.27% ভোট পেয়ে 85টি আসন। অন্যদিকে লক্ষ্য করুন, কংগ্রেসের ভোট 1% কমতেই এক ধাক্কায় 13টি বেশি আসন উড়ে গেল। এবারের মতোই গতবার কংগ্রেস 70টি আসনে লড়ে 19টি আসন জিতেছিল। স্ট্রাইক রেট ছিল 27%-এর উপর, এবার মাত্র 8.57%। প্রাপ্ত ভোটের শতাংশের বিচারে সবচেয়ে কম ধসেছে আরজেডি। অথচ সর্বাধিক আসন তারা হারিয়েছে। আর এর ঠিক উল্টো ছবি বিজেপি, জেডিইউ, জিতেন রাম মাঞ্ঝির হাম, উপেন্দ্র কুশওয়াহার দল, চিরাগ পাসওয়ানের দল সবাই 90% কাছাকাছি বা তারও বেশি স্ট্রাইক রেটে জয় ঘরে তুলেছে। এই সংখ্যাই বলে দিচ্ছে এই মুহূর্তে দেশের রাজনীতির দিক নির্দেশ একতরফা এবং বিরোধীরা এই বাস্তবতার সামনে কার্যত অসহায়। বিরোধীদের কটাক্ষ করে মিম ভরে গেছে সোশ্যাল মিডিয়ায়। কেউ মিম তৈরি করে দেখিয়েছেন বর্তমান ভারতের মানচিত্রের কতখানি অংশ গেরুয়া শিবিরের দখলে। পাল্টা কেউ মিম তৈরি করে বোঝাতে চেয়েছেন এই খেলার নেপথ্য নায়ক নির্বাচন কমিশন। এর পাল্টা মিমে কেউ লিখেছেন মহাগঠবন্ধন অশ্বডিম্ব পারল, কংগ্রেসের ভরা ডুবি, রাজনীতিতে মাটি কামড়ে পড়ে থাকা জরুরি, ভোট চুরি নিয়ে শুধু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে নির্বাচন জেতা যায় না। 1 সেপ্টেম্বরের পর প্রায় 2 মাস বিহার মুখ হলেন না রাহুল। লাস্ট মোমেন্টে গিয়ে পুকুরে ঝাঁপালেন। হেডলাইন তৈরি হলো এরপরে আর ভোট চুরির অভিযোগ করলে আমরা পরীক্ষায় কম নম্বর পেয়ে যেমন পেনে লেখা পড়ছিল না বলে অজুহাত দিতাম, ওই রকম শোনাবে। বিহারের রাজনীতিতে বহুদিন ধরে একটা ধারণা ছিল যে বিজেপি একদিকে আরজেডি অন্যদিকে, আর মাঝখানে দাঁড়িয়ে আছেন নীতিশ কুমার। তিনি যেদিকে ঝুঁকবেন তারাই সরকার গড়বে। এই নির্বাচন সেই ধারণাও ভেঙে দিল। জেডিইউকে বাদ দিয়ে বিজেপি, চিরাগ পাসওয়ান, জিতেন রাম মাঞ্ঝি এবং উপেন্দ্র কুশওয়াহার দল মিলে একাই ছুঁয়ে ফেলেছে 117টি আসন। সরকার গঠনের থেকে মাত্র 5টি কম। অতএব নীতিশ মুখ্যমন্ত্রী হবেন ঠিকই, কিন্তু কিংমেকার মেজাজ নিয়ে সরকারে বিরাজ করতে পারবেন না। আগামী 5 বছর সর্বক্ষণ তার মাথায় ঘুরবে। তিনি সরে গেলেও বিজেপি একদিনে পাল্টা সরকার গঠন করে ফেলবে। এই ফলাফলে আরও একটা বিষয় খুব ইম্পর্টেন্ট। এবারই প্রথম বিহার স্পষ্ট বার্তা দিয়েছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বা জাতপাতের রাজনীতি খতম। জাতিগত সমীকরণ, পিছিয়ে পড়া শ্রেণী, দলিত, অতি পিছড়ে, সংখ্যালঘু মুসলিম কোনো ফ্যাক্টরি কাজ করেনি। যুব সমস্যা, বেকারত্ব, শিল্পহীনতা, 20 বছরের শাসনের ব্যর্থতা, সব ইস্যুই নীতিশ বিজেপির অশ্বমেধের ঘোড়ার সামনে খড়কুটোর মতন উড়ে গেছে। সত্যিই বিহারে এবার নতুন ছবি। অনেকে বলছেন ভারতের বিকশিত দেশ হওয়ার লক্ষ্য 2047 হলেও দেশের সবচেয়ে গরিব রাজ্য বিহার 2030-এর মধ্যেই উন্নত রাজ্যের সারিতে ঢুকে পড়তে পারে। বিরোধীরা কি বলছে এখন থেকে তা আর গুরুত্বপূর্ণ নয়, কারণ তারা ভোটারদের সঙ্গে সংযোগই হারিয়ে ফেলেছে। ময়দানে তারা আছে, কিন্তু তাদের জন্য হাততালি দেওয়ার কেউ আর নেই। এই জন্যই বিজেপি নেতারা আজ প্রকাশ্যেই বলছেন বিহারের এই জনাদেশ আসলে ভবিষ্যতের সিগন্যাল। রাজনীতি এবং নির্বাচনী হিসেবের এমন জমাট ভিত্তি তৈরি হচ্ছে যে আগামী দিনে বিজেপিকে হারানো শুধু কঠিন নয়, প্রায় অসম্ভব। এবং শুধু বিহার নয়, দেশের কোনো রাজ্যেই সহজে তাকে হারানো যাচ্ছে না। কেউ কি ভাবতে পেরেছিল, কোনো এক্সিট পোল সংস্থা কি কল্পনাও করতে পেরেছিল বিজেপি 101টি আসনে লড়ে 89টি আসনে জিতবে? কেউ ভেবেছিল জেডিইউ 101টি আসনে লড়ে 85টি আসনে জিতবে? চিরাগ পাসওয়ানের দল 29টি আসনে লড়ে 19টি আসনে জিতবে? জিতেন রাম মাঞ্ঝি মাত্র একটি বাদে সব আসনে জিতবেন। উপেন্দ্র কুশওয়াহাও 2টি আসন বাদে বাকি 4টি আসনে জিতবেন। জ্যোতি বসু থেকে শুরু করে নবীন পাট্টানায়ক, পূর্বোত্তরে পবন চামলিং, গগন আপাং কিংবা জাতীয় রাজনীতিতে ইন্দিরা গান্ধী, কারোর সঙ্গেই এই বিজয় রথের তুলনা চলে না। বিহারের এই জনাদেশ স্বাধীনতার পরে সবচেয়ে বড় নির্বাচনী বিপ্লব, যা এক লাফে রাজনীতির নতুন মাত্রায় পৌঁছে গেল। বিহারের অতীতের দিকে তাকালেই বোঝা যাবে কোথায় এর তাৎপর্য। 1951 সালে প্রথম নির্বাচনে বিহারে ভোট হয়েছিল 42.6%। কংগ্রেস ক্ষমতায় এলো, ধীরে ধীরে 42 থেকে 43, 44%। তারপর 1967 সালে ভোট পড়ল 51%। মাত্র 7% ভোট বাড়তেই ক্ষমতা হারালো কংগ্রেস। ক্ষমতা এলো জনক্রান্তি দল। মুখ্যমন্ত্রী হলেন মহামায়া প্রসাদ সিনহা। আজকের বিহার সেই অতীত, সেই সমীকরণ, সেই ইতিহাস সবকিছুকে মুছে দিয়ে নতুন অধ্যায় লিখছে। কংগ্রেস অনেক দিন আগেই বিহারে ছবি হয়ে গেছিল।
জরুরি অবস্থার পর ইন্দিরা গান্ধী যখন ফের প্রধানমন্ত্রী হলেন, তারপর 1980 বিধানসভা নির্বাচনে বিহারে ভোট বেড়েছিল আরো 7%, যার পরিণাম জরুরি অবস্থার পর গড়ে ওঠা জনতা পার্টির সরকার উল্টে গিয়ে কংগ্রেস আবার ক্ষমতায় ফেরে বিহারে। মুখ্যমন্ত্রী হন জগন্নাথ মিশ্র, মন্ডল বনাম কমন্ডল। রাজনৈতিক ছায়াযুদ্ধের সময়ও প্রায় 6% ভোট বেড়েছিল বিহারে। সেই ঢেউয়ে এক ঝটকায় জগন্নাথকে হটিয়ে লালু প্রসাদ মুখ্যমন্ত্রী হন। কংগ্রেস থেকে জনতা দলের ক্ষমতার সেই পালাবদল ছিল সিনেমার দৃশ্যপটের মতন। 2005 সালে প্রথমবার বিহারে 16% ভোট কমে গেল। 2000-এ যেখানে ভোট পড়েছিল 62%, সেটা হলো 46%। হাং অ্যাসেম্বলি হল। 6 মাস পর আবার ভোট হলো, তাতে প্রাপ্ত ভোটের হার আরো কমে হলো 45%। এবার ক্ষমতায় এলো জেডিইউ বিজেপি জোট। লালুকে হটিয়ে মুখ্যমন্ত্রী হলেন নীতিশ। বিহারে সেই প্রথম ক্ষমতার স্বাদ পেল বিজেপি। 5 বছর বাদে 2010-এ মানুষ ফের লাইনে দাঁড়ালো। ভোট পড়ল 52.73%। ঐতিহাসিক জয় পেল জেডিইউ বিজেপি। 102টি আসনে লড়ে বিজেপি পেল 91টি আসন, আর 141টি আসনে লড়ে নীতিশের দল পেল 115টি আসন। 2015-তে এসে বিজেপির সঙ্গ ত্যাগ করে নীতিশ ফের লালুর সঙ্গে জোট বাঁধলেন। নীতিশের নেতৃত্বেই তৈরি হলো মহাগঠবন্ধন। ইভিএমে ভোট বাড়ল 4%। সব এক্সিট পোল ধরাশায়ী করে মহাজোট পেল 178টি আসন। 53টি আসন পেয়ে বিজেপি চলে গেল ব্যাকফুটে। গত নির্বাচনেও প্রায় 57% ভোট পড়েছিল। জেডিইউ বিজেপি তখনও একসঙ্গে, কিন্তু এবার ভোট বাড়ল 9.5%, 9.6%। এবং ঘটে গেল বিরলতম ঘটনা। 20 বছরের অ্যান্টি ইনকামবেন্সি হাওয়া পুরোপুরি উল্টে গিয়ে ক্ষমতার পক্ষে টর্নেডো বইল। এনডিএ জোটের মিলিত স্ট্রাইক রেট 83%-এরও বেশি। কি বলবেন একে? অভূতপূর্ব নাকি অবিশ্বাস্য? সবচেয়ে জরুরি প্রশ্ন এবার, 2024-এর লোকসভায় বিজেপি যখন 240-এ আটকে গেল, তখন অনিবার্যভাবেই মিত্রদের ভরসা লাগলো। নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু পাশে না দাঁড়ালে বিজেপির পক্ষে সরকার গড়া কঠিন ছিল। তা না হলে 2024-এ জনপ্রিয়তার শিখরে থাকা নরেন্দ্র মোদীর কি অবস্থা হতো স্বয়ং ঈশ্বর জানেন। তার উপর আন্তর্জাতিক পরিস্থিতি তখন ভারতীয় রাজনীতিকে চাপ দিচ্ছিল। প্রশ্ন উঠছিল, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে আচমকা একদিনের নোটিশে সরানোর পর তিনি চন্দ্রবাবুর সঙ্গে কি কথা বলেছিলেন? কেমন ছিল কর্পোরেটের ভূমিকা? প্রশ্ন জাগছিল, তাহলে কি কর্পোরেট আমেরিকার দিকে ঝুঁকে বিরোধীদের তহবিল ভরবে? নীতিশ কি সমর্থন তুলে নেবেন? চন্দ্রবাবু কি পাশা পাল্টে দেবেন? বিহারের জনাদেশ এই সমস্ত জল্পনা পুরোপুরি নাকচ করে দিল। এরপর কেন্দ্রীয় সরকারকে হটানো বা সমর্থন প্রত্যাহারের হুমকি দেওয়ার সাহস নীতিশ বা চন্দ্রবাবু কেউই দেখাতে পারবেন না। অতঃপর টার্গেট বাংলা। বিহারের জয়ের পর বিজেপি স্লোগান তুলে ফেলেছে, বিহারের পর বাংলা, এবার ঠেলা সামলা। গতকাল সন্ধ্যায় বিজেপির কেন্দ্রীয় দপ্তরে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, বাংলায় বিজেপির জন্য জয়ের রাস্তা করে দিয়েছে বিহার। বিজেপির ভাই বোনদের আশ্বস্ত করছে, পশ্চিমবঙ্গের জঙ্গলরাজ উৎখাত করব। প্রধানমন্ত্রী বলেছেন, গঙ্গা বিহার হয়েই বাংলায় যায়। এর পাল্টা তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, বেল পাকলে কাকের কি? বাংলা আর বিহার এক নয়। 101টি আসনে লড়ে 89টি আসনে বিজেপির জয়ের অবিশ্বাস্য স্ট্রাইক রেট নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সিপিএম পলিট ব্যুরোর তরফে বিবৃতিতে বলা হয়েছে, শাসক জোট পুরো রাষ্ট্রযন্ত্র ব্যবহার করেছে, কারচুপির আশ্রয় নিয়েছে এবং প্রচুর টাকা খরচ করেছে। কিন্তু বিরোধীরা যাই বলুন, বিহারকে দেখে তারা বুঝতে পারছে এখন থেকে বিরোধিতা করা মানেই রাজনৈতিক আত্মঘাত। এই পরিস্থিতিতে বিজেপিকে হারানো কার্যত অসম্ভব। গঙ্গার জলধারার নিয়মে বিহার থেকে বিজেপি কি আগামী বছর বাংলার ক্ষমতা দখল করতে পারবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইতিমধ্যে এসআইআর এর আগেই পশ্চিমবঙ্গে 35 লক্ষ আধার ডিলিংড হয়ে গেছে। এবার দেখার চূড়ান্ত ভোটার তালিকা কোথায় গিয়ে দাঁড়ায়। সিপিএম এবং বাংলার প্রদেশ কংগ্রেস অনেক দিন ধরেই দিদির সঙ্গে মোদির সেটিং তত্ত্বকে নানাভাবে প্রতিষ্ঠার চেষ্টা করে চলেছে। অনেক বিশ্লেষকও এমন মত পোষণ করতেন যে কংগ্রেসকে নিশ্চিত করে দিতে অরবিন্দ কেজরিওয়াল আর মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বিজেপির সিক্রেট এজেন্ট। অনেকে বলতেন এরা দুজন নাকি কংগ্রেসের শিবিরে ঢুকিয়ে দেওয়া বিজেপির ট্রোজান হর্স। যদি তাই হয়, তাহলে দিল্লির সর্বশেষ নির্বাচনে বিজেপির সামনে অরবিন্দ কেজরিওয়ালের এমন সমূলে উৎখাত হলো কেমন করে? কেজরি নিজেও কি করে হেরে গেলেন?
তার মানে কি কংগ্রেস সখাত সলিলে এতটাই ডুবন্ত যে বিজেপি আর কোনো ট্রজন হর্সের দরকারই নেই? ধরাশায়ী হওয়ার পর কেজরিওয়াল নির্বাচন কমিশনের ভোটার তালিকা তৈরি নিয়ে বড় প্রশ্ন তুলেছিলেন। বলেছিলেন ভুলে ভরা এমন তালিকায় বিরোধীদের পক্ষে জেতা সম্ভব নয়। সেটাই কি সত্যি? তাহলে কি এমন উপসংহার টানা যেতে পারে যে ভুলে ভরা ভোটার তালিকা নিয়ে কেজরিওয়াল হেরেছিলেন, তেজস্বীরা হারলেন, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ও হারবেন? গতকাল অখিলেশ যাদবের করা একটা টুইট থেকেই এমন কনক্লুশন টানছি। হিন্দিতে লেখা অখিলেশের টুইটটা স্ক্রিনে লক্ষ্য করুন। বাংলা করলে দাঁড়ায়, বিহারে যে খেলাটা এসআইআর করেছে সেটা পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং বাকি জায়গাগুলোতে আর হবে না। কারণ এই নির্বাচনী চক্রান্তের এখন পর্দা ফাঁস হয়ে গেছে। এখন থেকে আমরা এই খেলা এদের আর খেলতে দেব না। সিসিটিভির মতোই আমাদের পিপিটিভি মানে পিডিএ প্রহরী সতর্ক থেকে বিজেপির ষড়যন্ত্রকে নস্যাৎ করবে। বিজেপি দল নয়, ছল। সবশেষে জরুরি প্রশ্ন, বিহারের রায় কি একেবারে স্পষ্ট করে দিল যে এবার আর কাউকে ছাড় দেওয়া হবে না? কারণ দেশ আর পরীক্ষা নিরীক্ষা মানতে রাজি নয়। রাজনৈতিক শক্তি এবার গোটা সিস্টেমকে সঙ্গে নিয়ে সম্পূর্ণভাবে প্রভাব বিস্তার করবে। বাকিটা আপনারা ভাবুন। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।